নমস্কার, আমি ডক্টর প্রতিশব্দ খান চলে এসেছি সহজ শেয়ার বাজারের আরেকটি নতুন এপিসোড নিয়ে। প্রিয় বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। বাজারের অবস্থা নতুন করে কী বা বলবো, বিগত কয়েকদিন ধরেই বাজারের অবস্থা হতশ্রী এবং ঠিক এর মধ্যেই একা কুম্ভ হয়ে যে নকল বুদির গড় রক্ষা করছে সেইটা ডিফেন্স সেক্টর। আইটি সেক্টরের অবস্থা দেখুন, এছাড়া ফাস্ট মুভিং কনজিউমার গুডসের অবস্থা দেখুন। বিগত কালই আলোচনা করেছিলাম যে ফাস্ট মুভিং কনজিউমার গুডস বিগত এক বছর ধরে কীরকম আন্ডার পারফর্ম করে চলেছে। এক থেকে আরেকটি সেরা কোম্পানি, ভারতের সেরা কোম্পানিগুলো তারা আন্ডার পারফর্ম করে চলেছে। সেটা হিন্দুস্তান ইউনিলিভার বলুন, আইটিসি বলুন, ম্যারিকো বলুন, ডাবর বলুন, যাই হোক এই প্রত্যেকটি আন্ডার পারফর্ম করে চলেছিল এবং আজকের দিনেও ফাস্ট মুভিং কনজিউমার গুডস তাই সেই সেক্টরটিতে আবার পতন এসেছে এবং নতুন করে 52 সপ্তাহের নিম্ন স্তর ছুঁয়ে ফেলেছে আইটিসি, ডাবরের মতন অন্যতম ভালো মানের কোম্পানিগুলো। এবং এরা কিন্তু লার্জ ক্যাপ কোম্পানি, অর্থাৎ এরা সাংঘাতিক আন্ডার পারফর্ম করছে। এবার চলে আসে আইটি সেক্টর। আইটি সেক্টরকে কি নতুন করে কিছু বলার প্রয়োজন রয়েছে? দেখুন, সরাসরি বলতে গেলে যত আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স গুরুত্ব পাবে বিশ্ববাজারে, যত বিনিয়োগকারীরা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কোম্পানিগুলোতে টাকা ঢালবে, তত ইনফরমেশন টেকনোলজি সেক্টরের উপর চাপ বৃদ্ধি হবে। আজকেরও অন্যথা হয়নি। নিফটি আইটি সেক্টরে 1.93% পতন হয়েছে এবং মুখের কথা নয়, সেরা কোম্পানিগুলো লার্জ ক্যাপ থেকে কোয়ালিটি মিড ক্যাপ কোম্পানিগুলো তারা একেবারে ধরাশায়ী হয়েছে। কোফর্জ প্রায় 2.25% পতন, এসিএল টেক 2%, ইনফোসিস 2%, এলটি মাইন্ডট্রি প্রায় 3%, এমফাসিস 3%, ওরাকেল ফিনান্সিয়াল সার্ভিসেস প্রায় 1.5%, পারসিস্টেন্ট সিস্টেমস 2%-এর কিছুটা বেশি। এছাড়া টিসিএস, টেক মাহিন্দ্রা এরা 1%-এর বেশি পতন, উইপ্রো 2%-এর বেশি পতন। কোনটা ছেড়ে কোনটা বলবেন? প্রত্যেকটা কোম্পানি আন্ডার পারফর্ম করছে। শুধু আন্ডার পারফর্ম করছে বললে কম হয়, সিভিয়ারলি আন্ডার পারফর্ম করছে। অর্থাৎ আইটি সেক্টর নিফটিকে টেনে নামাচ্ছে, ফাস্ট মুভিং কনজিউমার গুডস নিফটিকে টেনে নামাচ্ছে। নিফটির পতনের পেছনে এই দুটো সেক্টরের ভূমিকা কিন্তু কম নয়, কারণ ফাস্ট মুভিং কনজিউমার গুডস এবং নিফটি আইটির যথেষ্ট ভালো, মাফ করবেন, আইটির যথেষ্ট ভালো ওয়েটেজ রয়েছে কিন্তু নিফটি 50-র মধ্যে। সুতরাং এরা আন্ডার পারফর্ম করলে খুব স্বাভাবিকভাবে নিফটি নিজেকে যে ধরে রাখতে পারবে না সেটাই স্বাভাবিক। এছাড়া জিওপলিটিক্যাল টেনশন, স্ট্রেট অফ হরমুজ বন্ধ হয়ে থাকা, যে তেলের দাম অর্থাৎ ব্রেন্ট ক্রুডের দাম $91 প্রতি ব্যারেল পৌঁছে গেছে এবং সেখান থেকে কেউ কি বুকে হাত দিয়ে বলতে পারবে বাজার এখান থেকে তর করে উপরে উঠতে থাকবে? সেটা কি সম্ভব? প্রশ্নটা হচ্ছে যে আমাদের দেশ সেটা অয়েল ডিপেন্ডেন্ট কিংবা অয়েল ডিপেন্ডেন্ট নয়। উত্তর হচ্ছে আমাদের 85% তেল যেহেতু বিদেশ থেকে আমদানি করতে হয়, তেল যদি $91 প্রতি ব্যারেল ট্রেড করে, সেখানে লজিস্টিক্সের কথা বাদ দিলাম, ইন্স্যুরেন্সের কথা বাদ দিলাম, সব কিছু বাদ দিয়ে $91 প্রতি ব্যারেলে একটা অর্থনীতির পক্ষে, ভারতের মতন অর্থনীতির পক্ষে সেটাকে সাস্টেন করা কিন্তু ভীষণ ডিফিকাল্ট। তার ফলে বাজার নিজের মেজাজ হারিয়েছে, বাজার একটু একটু করে পতনের মুখ দেখছে, প্রত্যেক দিন পতন হচ্ছে। এছাড়া আরেকটা জিনিস যেটা সবাইকে ভোগাচ্ছে, বিশেষ করে ট্রেডারদের ভোগাচ্ছে, আজকের দিনেও যদি খেয়াল করে দেখেন, একদম বেলা শেষে গিয়ে হঠাৎ নিফটি কোল্যাপস করলো, হঠাৎ সেন্সেক্স কোল্যাপস করলো, অর্থাৎ নিফটিতে 100 পয়েন্টের বেশি পতন ঘটে গেল, সেন্সেক্সে কয়েকশো পয়েন্টের বেশি পতন ঘটে গেল। এই যে ঘটনাগুলো ঘটছে, এর ফলে সাধারণ ট্রেডাররা তো বটেই, বড় বড় ট্রেডাররা হিমশিম খাচ্ছেন, হাজার হাজার কোটি টাকার তারা ক্ষতির মুখোমুখি হচ্ছেন। এবং অবশ্য এক্ষেত্রে সেবি বলে রেখেছে, আমরা কয়েকদিন দেখব, এই সিস্টেমটা তো ভালো করার জন্য আমরা এনেছিলাম, এই সিস্টেমটা যদি প্রপারলি ফাংশন না করে, এই সিস্টেমটা যেহেতু কেবলমাত্র ইনস্টিটিউশনাল ইনভেস্টার্স না, সাধারণ রিটেল ইনভেস্টার্সদেরও প্রোটেক্ট করার জন্য এই যে ক্যাশ অর্থাৎ ক্লোজিং অপশন সিস্টেমটা নিয়ে আসা হয়েছিল, সেটা যদি প্রপারলি কার্যকর না হয়,
তাহলে সেবি নতুন করে চিন্তা ভাবনা করতে পারেন বলে তারা জানিয়েছেন। আপাতত যেটা অবস্থা দাঁড়িয়েছে যে বেলা শেষটা সাংঘাতিক হয়ে দাঁড়িয়েছে ট্রেডারদের ক্ষেত্রে। শর্ট টার্ম ইনভেস্টার্স, ডেইলি যারা ট্রেডার্স তাদের জন্য তো বটেই, এবং লং টার্ম ইনভেস্টার্সদের ক্ষেত্রে এগুলো অবশ্য কিচ্ছুটি যায় আসে না। তার কারণ তারা একটি নির্দিষ্ট দামে ঢোকেন, তারা দেখেন যে একটি কোম্পানির কোয়ালিটি অফ বিজনেস কীরকম এবং সেই কোম্পানিটা ভবিষ্যতে তার ফ্রি পজিটিভ ক্যাশ ফ্লো ক্রমাগত আসতে থাকবে কিনা, এইগুলোর উপর নির্ভর করে লং টার্ম ইনভেস্টার্সরা তারা ডেফিনেটলি এন্ট্রি নেন। সুতরাং এই ক্লোজিং অকশন সিস্টেমের মাধ্যমে যারা ভেরি লং টার্ম ইনভেস্টার্স তাদের ডেফিনেটলি কোনো মাথা ব্যথা নেই। এইবার আরেকটা জিনিস কিন্তু আপনাদের জানিয়ে রাখি, দেখুন এইটা বাজারে প্রচলিত একটা জনপ্রিয় কথা রয়েছে, সেটা হচ্ছে গভর্নমেন্ট তখনই রিফর্মস আনে যখন কর্পোরেট জগতের প্রফিট কমতে থাকে। অর্থাৎ লাগাতার যদি দেখা যায় যে কোয়ার্টার আফটার কোয়ার্টার বড় বড় কোম্পানিগুলো তারা প্রত্যাশা অনুযায়ী প্রফিট করতে পারছে না, তখন সরকার রিফর্মসের ব্যাপারটা মাথায় নিয়ে থাকেন, নড়াচড়া করতে থাকেন এবং তাদের ভাবনার মধ্যে এটা ডেফিনেটলি ঢুকে যায় যে এক্স্যাক্টলি কীভাবে নতুন বাজারে রিফর্মস আনা সম্ভব হয়। আজকের একটা ডিসিশন সেইটা ভারতের ডেফিনেটলি ফরেন ডিরেক্ট ইনভেস্টমেন্টকে ফার্দার আকর্ষিত করতে পারে ভারতবর্ষে বিনিয়োগের ক্ষেত্রে। এক্ষেত্রে ফরেন ইনস্টিটিউশনাল ইনভেস্টার্স এবং ফরেন ডিরেক্ট ইনভেস্টমেন্টের মধ্যে একটু পার্থক্য রয়েছে, অর্থাৎ এফআইআই এফপিআই মোরাললেস একই, পুরনো নাম এফআইআই, নতুন নাম এফপিআই। এর সঙ্গে যে পার্থক্যটা রয়েছে ফরেন ডিরেক্ট ইনভেস্টমেন্টের ক্ষেত্রে, সেক্ষেত্রে যারা ফরেন ডিরেক্ট ইনভেস্টার্স হন তারা সরাসরি ভারতবর্ষে এসে শেয়ারে বিনিয়োগ করার কথা ভাবেন না, তারা ভারতবর্ষে আসেন ব্যবসা করার জন্যে 1 বছর 6 মাসের জন্য না, ডিকেড আফটার ডিকেড। সেক্ষেত্রে তারা বিল্ডিং পারচেস করেন, মেশিনারি পারচেস করেন, অটো পারচেস করেন, প্লান্টস পারচেস করেন, এমপ্লয়মেন্ট জেনারেট করেন এবং ব্যবসাটাকে বাড়াবার কথা পরিকল্পনা করেন। অর্থাৎ এরা ডিকেডাল স্টোরির কথা পাবেন। আপনারা নিশ্চয় জানেন যে আমরা যতই বলি না কেন যে ভারতের অর্থনীতি খুব ভালো অবস্থায় রয়েছে, বাজারের অবস্থাও তেমন খারাপ কিছু নয়, একটা রেঞ্জের মধ্যে ডেফিনেটলি বিগত 2 বছর মধ্যে ট্রেড করছে, কিন্তু ফরেন ডিরেক্ট ইনভেস্টমেন্ট বিগত কয়েক মাসে কিন্তু সাংঘাতিকভাবে কমে গিয়েছে। এইটা চিন্তার কারণ ভারত সরকার সেটা বিলক্ষণ জানেন এবং যেটা তারা সিদ্ধান্ত নিয়েছেন যে তারা ফরেন ডিরেক্ট ইনভেস্টমেন্টের ক্ষেত্রে তারা কিন্তু এই টোটাল যে লিমিটটা ছিল, অর্থাৎ এফডিআইয়ের ক্ষেত্রে একটা অনুমতির ব্যাপার থাকে, সেইটা তারা কিন্তু 5,000 থেকে 15,000 কোটি টাকা অবধি সেই লিমিটটাকে তারা বাড়িয়ে দিচ্ছেন। অর্থাৎ এতদিন 5,000 কোটি টাকার বেশি যদি ফরেন ডিরেক্ট ইনভেস্টমেন্ট করতে হতো, সেক্ষেত্রে ক্যাবিনেট কমিটি অন ইকোনমিক অ্যাফেয়ার্সের অনুমতি নিতে হতো। নতুন সিদ্ধান্ত অনুযায়ী ভারত সরকার যেটা অ্যালাউ করবেন যে 5,000 কোটি না 15,000 কোটি টাকা অবধি যদি ফরেন ডিরেক্ট ইনভেস্টমেন্ট ভারতবর্ষে আসে, সেক্ষেত্রে ক্যাবিনেট কমিটি অন ইকোনমিক অ্যাফেয়ার্সের সরাসরি অনুমতি না নিলেও চলবে। এইটা কিন্তু একটা রিফর্ম। আগেই বললাম যে যখন কর্পোরেট প্রফিট প্রত্যাশা অনুযায়ী হয় না, তখন কিন্তু ভারত সরকার, সে যে সরকারই হোক না কেন, তারা কিন্তু নড়ে চড়ে বসেন। এক্ষেত্রেও কিন্তু অন্যথা হয়নি। এইবার চলে আসি হচ্ছে বিভিন্ন যে ফাস্ট মুভিং কনজিউমার গুডসে পতন ঘটলো আজকের, খেয়াল করে দেখুন তো, ইউনাইটেড স্পিরিটস 1.5%, ম্যারিকো 1%-এর বেশি, আইটিসি 1%-এর বেশি, ইমামি 1%-এর বেশি, টাটা কনজিউমার প্রোডাক্টস 1%-এর বেশি, হিন্দুস্তান ইউনিলিভার এবং ইউনাইটেড ব্রেয়ারিজ প্রায় 1%-এর কাছাকাছি পতন। অর্থাৎ ফরেন এফএমসিজি গুডস, ফাস্ট মুভিং কনজিউমার গুডস, তারা কিন্তু ভালো অবস্থার মধ্যে দিয়ে যাচ্ছেন না। এইবার আজকের কয়েকটা কোম্পানির একটু আপনাদের বিশেষভাবে বলার প্রয়োজন রয়েছে। কেন বলছি তার কারণ, বাজার যখন হতশ্রী থাকে, ভারতের অর্থনীতি যখন চ্যালেঞ্জের মুখে পড়ে, বাজার যখন নির্দিষ্ট একটা রেঞ্জের মধ্যে ঘোরাফেরা করে, সেটা 1 মাস হতে পারে, সেটা কয়েক বছরও হতে পারে, কিন্তু তার মধ্যেও এমন বহু কোম্পানি তারা কিন্তু দারুণ উত্থান দেখতে পারে, তারা সর্বকালীন উচ্চতাও ছুঁয়ে যেতে পারে। আজকেরও তার কিন্তু ব্যতিক্রম ঘটেনি। অ্যাকশন কনস্ট্রাকশনস 52 সপ্তাহের উচ্চতা ছুঁয়েছে, হেগ গ্রাফাইট কোম্পানি সেটা 52 সপ্তাহের উচ্চতা ছুঁয়েছে, বশ ইলেকট্রনিক্স কোম্পানি 52 সপ্তাহের উচ্চতা ছুঁয়েছে। এইবার
নেটওয়েভ টেকনোলজি, যে কোম্পানিটাকে নিয়ে আমি আজকে আলোচনা করব, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স মানে রিলেটেড ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট কোম্পানি, সেই নেটওয়েভ টেকনোলজিস আজকের অল টাইম হাই ছুঁয়েছে। এছাড়া ওয়েলস্পান কর্প অল টাইম হাই, চেন্নাই পেট্রো অল টাইম হাই, সোলার ইন্ডাস্ট্রিজ, ডিফেন্স কোম্পানি অল টাইম হাই, আর কেবল 52x হাই, র্যাডিকো খৈতান অবশ্যই অ্যালকো বিভারেজ তৈরি করে অল টাইম হাই, অজন্তা ফার্মা অল টাইম হাই, বলরামপুর চিনি 52 সপ্তাহের উচ্চতা, নিউল্যান্ড ল্যাবস অল টাইম হাই, কেআই ইন্ডাস্ট্রিজ অল টাইম হাই, ইউনাইটেড স্পিরিটস 52x হাই। তাহলে বুঝতেই তো পারছেন যে মার্কেট খারাপ থাকতে পারে, কিন্তু ইন্ডিভিজুয়াল কোম্পানি তার যদি ভবিষ্যৎ উজ্জ্বল মনে করেন বিনিয়োগকারীরা, তারা যদি কোয়ার্টারলি রেজাল্টস ক্রমাগত ইমপ্রুভ করে যেতে সক্ষম হয়, তাদের যদি টপ লাইন বটম লাইন ইমপ্রুভ করতে থাকে, তাদের যদি ওয়ার্কিং ক্যাপিটাল ডেজ কমতে থাকে, তাদের যদি ফ্রি পজিটিভ ক্যাশ ফ্লো বৃদ্ধি হতে থাকে, খুব স্বাভাবিকভাবে সেই কোম্পানিগুলো নতুন উচ্চতার দিকেও যাবে। এই ক্ষেত্রে এই কোম্পানিগুলোর ক্ষেত্রে কিন্তু সেটা ব্যতিক্রম হয়নি। যাক, এইবার চলে আসি হচ্ছে যে আজকে ক্রুড অয়েলের দাম দেখুন, ক্রুড অয়েল কিন্তু কাঁদাচ্ছে, ক্রুড অয়েল কিন্তু ভোগাচ্ছে, ক্রুড অয়েল $85 ওপর চলে গিয়েছে, ব্রেন্ট ক্রুড $91 ওপর ট্রেড করছে। আজকে সোনা হালকা, অতি হালকা কারেকশন হয়েছে, 8% বেশি পতন নিয়ে আন্তর্জাতিক বাজারে ট্রেড করছিল। রুপো প্রায় 1% বেশি পতন নিয়ে ট্রেড করছিল। এছাড়া আজকের এশীয় মার্কেটগুলো কিন্তু নেগেটিভ। আজকের বিশেষ করে আমি যে 3টে গুরুত্বপূর্ণ এশীয় মার্কেট যেটার দিকে গোটা বিশ্ব চেয়ে রয়েছে, অর্থাৎ যারা সম্পূর্ণভাবে নির্ভর করছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কোম্পানিগুলোর উত্থানের ওপর, তার মধ্যে নিক্কেই আজকে 2.5% পতন, তাইওয়ান প্রায় 1.1% পতন, কসপি 1.5% বেশি পতন, ইউরোপীয় মার্কেট ক্যাক ফুডসে এরা সবাই পতন। এইবার চলে আসি হচ্ছে ডিফেন্স কোম্পানির ক্ষেত্রে। দেখুন, যদি খেয়াল করে দেখেন, নিফটি মিড ক্যাপ আজকে নেগেটিভ, নিফটি অটো সারপ্রাইজিংলি যদিও পজিটিভ, হালকা পজিটিভ, পিএসইউ ব্যাংক 1% বেশি পতন, ফার্স্ট মিনিট কনজিউমার গুডস 1% বেশি পতন, নিফটি মেটাল যেটা কয়েকদিন ধরে উত্থান দেখছিল সেটা আজকের প্রফিট বুকিং হয়েছে 0.6% পতন, নিফটি রিয়েলটি প্রায় 1.5%-এর কাছাকাছি পতন, নিফটি অয়েল সেটাও আজকে পজিটিভ থ্যাঙ্কস টু রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ, অয়েল ইন্ডিয়া এবং ওএনজিসি, 3টি আপস্ট্রিম কোম্পানিজ। আপনাদের এর আগে বারবার বলেছি যে অয়েলের দাম অর্থাৎ ব্রেন্ট ক্রুড বা ক্রুড অয়েলের দাম আন্তর্জাতিক বাজারে যখন বৃদ্ধি পায়, তখন আপস্ট্রিম কোম্পানিজ অর্থাৎ রিলায়েন্স, ওএনজিসি, অয়েল ইন্ডিয়ার মতন কোম্পানিগুলো তারা যেহেতু ক্রুড অয়েল সরাসরি ক্রুড অয়েল বাজারে বিক্রি করে, তার ফলে ক্রুড অয়েলের দাম বাড়লে তাদের প্রফিট বৃদ্ধি হয়। সেক্ষেত্রে আজকে এই 3টে কোম্পানির শেয়ারের দাম কিন্তু তার ঊর্ধ্বমুখী ছিল। এছাড়া নিফটি মাইক্রো ক্যাপ আজকের পজিটিভে বন্ধ হয়েছে, নিফটি 50 সেটা 24,150-এ এসে ঠেকেছে। ফার্দার কারেকশন হওয়াটা কিন্তু অস্বাভাবিক নয় যদি ক্রুড অয়েলের দাম এরকম পারসিস্ট করতে থাকে বা ক্রমাগত বৃদ্ধি পেতে থাকে, এটা আমাদের মাথায় রাখতে হবে। এবার চলে আসি বিভিন্ন ডিফেন্স কোম্পানির ক্ষেত্রে। ডিফেন্স কোম্পানির ক্ষেত্রে একটা বড় খবর আছে। খবরটা কি? খবরটা হচ্ছে যে ভারত সরকার তারা প্রায় 405টা নতুন আইটেম অর্থাৎ ডিফেন্স রিলেটেড আইটেম তারা ভারতবর্ষেই তৈরি করতে চাইছেন। এর মধ্যে অ্যাডভান্সড লাইট হেলিকপ্টার্স, লাইট ইউটিলিটি হেলিকপ্টার্স, Su-30 MKI এয়ারক্রাফটস, লাইট কম্বাট এয়ারক্রাফটস, AL-31FP ইঞ্জিনস, এইগুলো ভারত সরকার ডিপার্টমেন্ট অফ ডিফেন্স প্রোডাকশন নতুন একটা লিস্ট তারা বের করেছেন, প্রকাশ করেছেন, তার নাম হচ্ছে পজিটিভ ইন্ডিজেনাইজেশন লিস্ট, PIL। 405টা নতুন প্রোডাক্ট তারা ভারতের অন্তর্গত সমস্ত ডিফেন্স রিলেটেড কোম্পানিজগুলোকে তারা বরাদ দেবেন এবং প্রায় 3070 কোটি টাকার বরাদ পেতে পারে বিভিন্ন কোম্পানি। এর ফলে আজকে দারুণ চাঙ্গা ছিল প্রায় সমস্ত ডিফেন্স কোম্পানি, এবং ডিফেন্স কোম্পানিতে আজকে প্রায় 1.2% বেশি ডিফেন্স ইন্ডেক্সে নিফটি, সেখানে 1.2% বেশি উত্থানে এসেছে। কোনটা ছেড়ে কোনটা বলবেন? অ্যাস্ট্রা মাইক্রোওয়েভ 3.5% বেশি, এছাড়া BML প্রায় 3.5%, ভারত ডাইনামিক্স প্রায় 1% বেশি উত্থান, কোচিন শিপইয়ার্ড 2.5%, ডেটা প্যাটার্ন 4.5% বেশি উত্থান, এছাড়া গার্ডেন রেস শিপ বিল্ডার্স প্রায় 3%, ডায়নামেটিক টেকনোলজিস প্রায় 5.5% উত্থান, মিশ্র ধাতু নিগম 2% বেশি উত্থান, সোলার ইন্ডাস্ট্রিজ প্রায় 1.4% উত্থান, বরস ডিফেন্স 10% আজকে আপার সার্কিট খেয়ে গিয়েছে। অর্থাৎ যেখানে সামগ্রিকভাবে মার্কেট ধুঁকছে সেই জায়গাটা ডিফেন্স কিন্তু যাকে বলা যায় চালিয়ে খেলছে। এছাড়া আপনারা হয়তো নজরে রাখেননি,
বারবার বলছি কেন, প্রধানমন্ত্রীর 15 তারিখের ভাষণ এত গুরুত্বপূর্ণ ছিল। 15 তারিখে ওনার ভাষণের পর কালকের এবং আজকের মিলিয়ে দেখুন তো, তাহলে বুঝতে পারবেন যে এর প্রভাব কিন্তু আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স লেড ডেভেলপমেন্ট কোম্পানিজগুলোর উপর পড়ছে কি পড়ছে না সেটা বোঝার চেষ্টা করুন। ক্যাপিটাল গুডস, ইঞ্জিনিয়ারিং, ডিফেন্সের উপর পড়ছে কি পড়ছে না সেগুলো খেয়াল করে দেখুন। তার বক্তব্যের একটি গুরুত্ব রয়েছে। তিনি যখন বলছেন সেটা কিন্তু ভারত সরকার কি করতে চলেছে তার একটি অঙ্গীকার। সুতরাং তার ভয়েসকে ইগনোর করা, ভারত সরকারের উদ্দেশ্যকে ইগনোর করা মানে কিন্তু ভারতীয় শেয়ার বাজারে যে সেক্টরগুলো এর দ্বারা উপকৃত হয়ে যাওয়া মানে হতে পারে সেগুলোকে সরাসরি ইগনোর করে যাওয়া। সেই ক্ষেত্রে ডেফিনেটলি অপরচুনিটি কস্ট মিস হয়ে যায়, সেটা কিন্তু আক্ষেপের শেষ থাকবে না। তার মানে ডেফিনেটলি আপনাদের বলছি না গিয়ে ওই স্টকসগুলোই কিনুন, ওই সেক্টরে কিনুন, জাস্ট কি ঘটছে সেটা আপনাদের সামনে তুলে ধরছি, কোনো ফরওয়ার্ড লুকিং স্টেটমেন্টও দিচ্ছি না। এইবার আমি যা তখন বললাম যে নেটওয়েভ টেকনোলজিস নিয়ে কিছুটা আলোচনা করি। নেটওয়েভ টেকনোলজিস সেটা অবভিয়াসলি হাই পারফরমেন্স কম্পিউটিংয়ের সঙ্গে সরাসরি যুক্ত এই কোম্পানিটা, এবং যত আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ডেটা সেন্টার যত বেশি তারা ব্যবসা বাড়াবে, তাদের ইমপ্রুভমেন্ট হবে ভারতবর্ষে, তত কিন্তু নেটিভ টেকনোলজিসের মতন কোম্পানি, ইটুই নেটওয়ার্কসের মতন কোম্পানি যারা সরাসরি জিপিইউ প্রোভাইড করে থাকে, ব্ল্যাক বক্সের মতন কোম্পানিগুলোর গুরুত্ব ক্রমাগত বৃদ্ধি পেতে থাকবে। এবং মাননীয় প্রধানমন্ত্রী যেহেতু সরাসরি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের ওপর গুরুত্ব দেওয়ার কথা বলে দিয়েছেন, দেখুন তো এরা কি লেভেলে উত্থানটা দেখে চলেছে। সেটা কেবলমাত্র আজকের নয়, বিগত কয়েকদিন ধরেই দেখে চলেছে। নেটওয়েভ টেকনোলজি আজকের সর্বকালীন উচ্চতা ছুঁয়ে গেল। এটা গেল 1 নম্বর। 2 নম্বর, নেটওয়েভ টেকনোলজিসের ক্ষেত্রে আরেকটা পজিটিভ খবর রয়েছে, সেটা হচ্ছে তারা কোয়ালিফাইড ইনস্টিটিউশনাল প্লেসমেন্ট আনতে চলেছে 1200 কোটি টাকার। খুব কি জটিল কোনো ব্যাপার? কোনো জটিল ব্যাপার কিছু নয়, সহজ করে বোঝাবার চেষ্টা করছি। কোয়ালিফাইড ইনস্টিটিউশনাল প্লেসমেন্ট অর্থাৎ কোম্পানি তারা নতুন কিছু শেয়ার ইস্যু করছে, বিক্রি করতে চলেছে কোয়ালিফাইড ইনস্টিটিউশনসদের। কাদের কোয়ালিফাইড ইনস্টিটিউশনস মানে কারা? ছোট ছোট রিটেল ইনভেস্টার্স নয়, যারা আজকের যদি তর্কের খাতিরে একটি শেয়ারের দাম 2% কমে যায়, ছেড়ে দে মা কেঁদে বাঁচি, ভারত সরকার খুব খারাপ, ভারতের অর্থনীতি খুব খারাপ বলে যারা লাফালাফি করেন, তাদের মতন ইনস্টিটিউশনস নয়। এরা কোয়ালিফাইড ইনস্টিটিউশনস, অত্যন্ত গুরুত্বপূর্ণ ইনস্টিটিউশনস। তারা ইন্স্যুরেন্স কোম্পানিজ, তারা মিউচুয়াল ফান্ড কোম্পানিজ, তারা অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানিজ, তারা ব্যাংকস, তারা ফরেন পোর্টফোলিও ইনভেস্টার্স, সবাই এদের কাছে এই ধরনের কোম্পানি অ্যাপ্রোচ করে, বলে যে আমরা আমাদের শেয়ার ইস্যু করে তোমাদের দেবো, তোমরা কি ইন্টারেস্টেড? এবং তার জন্য তারা ইচ্ছা করলে একটা প্রিমিয়ামে সেই শেয়ার্স বিক্রি করতে পারে, তারা ইচ্ছা করলে একটা ডিসকাউন্টে সেই শেয়ার্স বিক্রি করতে পারে। এই ক্ষেত্রে নেটওয়েভ টেকনোলজিস তারা প্রায় 5.5% ডিসকাউন্টে তারা তাদের শেয়ার বিক্রি করবে, এবং এই কোয়ালিফাইড ইনস্টিটিউশনাল প্লেসমেন্টের মাধ্যমে বিভিন্ন ইনস্টিটিউশনসকে তারা তাদের কিন্তু শেয়ারসগুলো দেবে। এইবার প্রশ্নটা হচ্ছে, সাধারণত যখন বাজার থেকে কোনো কোম্পানি তারা টাকা তুলতে চায়, বিনিয়োগকারীরা দারুণ ভয় পেয়ে যান, কারণ তাদের মনে হয় যে ক্যাশ রিকোয়ারমেন্ট বা ক্যাশ ক্রাঞ্চ, অর্থাৎ কোম্পানি নিশ্চয় অর্থের অভাবে ভুগছে, সেই কারণে তারা বাজার থেকে টাকা তোলার চেষ্টা করছে। অনেক সময় কোনো কোম্পানি তারা ইচ্ছে করলে লোন করতে পারে, ঋণ নিতে পারে বিভিন্ন ব্যাংকের কাছ থেকে, তারা বন্ড ইস্যু করতে পারে এবং তার মাধ্যমে সাধারণ ইনভেস্টার্সদের কাছ থেকে টাকা তুলতে পারে, মার্কেট থেকে টাকা তুলতে পারে। আরেকটা উপায় হচ্ছে কোয়ালিফাইড ইনস্টিটিউশনাল প্লেসমেন্টের মাধ্যমে তারা টাকা তুলতে পারে। এই ক্ষেত্রে তাহলে বিনিয়োগকারীরা ভয় পেলেন না কেন? তার কারণ যেটা দাঁড়ালো যে তারা বিলক্ষণ জানেন যে নেটওয়েভ টেকনোলজিস ঠিক কোন সেক্টরে অপারেট করছেন, অর্থাৎ ডেটা সেন্টার, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স রিলেটেড যে সেক্টর, সেখানে সরাসরি নেটওয়েভ টেকনোলজিস তারা অপারেট করছে। সরাসরি তাদের সম্পর্ক রয়েছে এনভিডিআর মতন বিশ্বের সবচেয়ে বড় কোম্পানি, সুতরাং যত এই কোম্পানিটার প্রতি আগ্রহ বড় বড় ইনস্টিটিউশনাল ইনভেস্টার্সদের আগে থেকেই ছিল। এইবার যে কারণে বিনিয়োগকারীরা ভয় পাননি, বরঞ্চ আরও বেশি করে কিনেছেন, তার কারণ নেটওয়েভ টেকনোলজি কোয়ালিফাইড ইনস্টিটিউশনাল প্লেসমেন্টের মাধ্যমে মাত্র 5.5% ডিসকাউন্টে এই তাদের শেয়ারসগুলো এই বড় বড় ইনস্টিটিউশনসগুলোকে অফার করছে। অর্থাৎ ক্যাশ ক্রাঞ্চ নেই, কোম্পানির ক্যাশ রিকোয়ারমেন্ট নেই, মানে টাকার অভাবে কোম্পানি ভুগছেন না।
তাহলে বিনিয়োগকারীরা এই কোম্পানিকে কি হিসাবে দেখছে, অর্থাৎ এই কিউআইপিকে তারা দেখছে এটাকে গ্রোথ ক্যাপিটাল হিসেবে, অর্থাৎ কোম্পানি কেবলমাত্র এই টাকাটা তুলছে নিজেদের বিজনেস এক্সপ্যানশনের জন্য, নিজেদের ক্যাপাসিটিকে ইনক্রিজ করার জন্যে, বৃদ্ধি করার জন্যে, যাতে ভবিষ্যতে এর আরওসি ইমপ্রুভ করে, যাতে ভবিষ্যতে এদের ডেফিনেটলি আর্নিংস পার শেয়ার ইমপ্রুভ করে। ঠিক এই কারণে কিন্তু কোম্পানি এই টাকা বাজার থেকে তোলার চেষ্টা করছে। অর্থাৎ সার্বিকভাবে যদি বলা যায়, মার্কেট লজিক যেটা দেখছে যে অলরেডি বিজনেস মোমেন্টাম এই কোম্পানির ক্ষেত্রে এনর্মাস হিউজ হয়ে গেছে। এখন Q1 ফিসক্যাল ইয়ার 2027 এর রেভিনিউ ছিল, অর্থাৎ জুন কোয়ার্টারে 819 কোটি টাকার কাছাকাছি, এবং এদের ইয়ার অন ইয়ার গ্রোথ হয়েছে 172% বেশি। এদের প্রফিট আফটার ট্যাক্স সেটা 181% বৃদ্ধি হয়েছে, 85.32 কোটি টাকা দাঁড়িয়েছে জুন কোয়ার্টারে। অর্থাৎ হিউজ গ্রোথ দেখাচ্ছে টপ লাইনের ক্ষেত্রে, বটম লাইনের ক্ষেত্রে। এইটা ডেফিনেটলি বিনিয়োগকারীরা খুব পজিটিভলি নিয়েছেন, এবং কিউআইপি প্রাইসটা এটাও খুব পজিটিভ সিগন্যাল, অর্থাৎ খুব কম দামে তারা নিজেদের শেয়ার বিভিন্ন ইনস্টিটিউশনসকে বিক্রি করছে না। এটাকে 3 নম্বর পয়েন্ট, ক্যাশ রিকোয়ারমেন্ট হিসাবে এটা দেখছে না, তারা গ্রোথ ক্যাপিটাল হিসাবে নেটওয়েব টেকনোলজির এই প্রচেষ্টাকে অর্থাৎ কিউআইপিকে দেখছে। এবং আরেকটা জিনিস, যে যখন ইনস্টিটিউশনাল পার্টিসিপেশনস একটি কোম্পানির ক্ষেত্রে বৃদ্ধি হয়, অর্থাৎ ইনস্টিটিউশনস, বড় বড় ইনস্টিটিউশনস যখন একটি কোম্পানির শেয়ার কেনার ব্যাপারে আগ্রহী হয়, তখন বুঝতে হবে সেই কোম্পানি ডেফিনেটলি তার বিজনেস ইমপ্রুভমেন্ট করার চান্সেস বা স্কোপ রয়েছে। সেই কারণে ইনস্টিটিউশনাল ইনভেস্টার্সরা এই ধরনের কোম্পানির প্রতি আকর্ষিত হচ্ছেন। এই কারণে আজকে কিন্তু নেটওয়েব টেকনোলজিস তারা সর্বকালীন উচ্চতা ছাপিয়ে গেছে। অর্থাৎ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, ডেটা সেন্টার যত বুম হবে, তত এই ধরনের কোম্পানি, অর্থাৎ নেটওয়েবের মতন কোম্পানি যারা এআই এর সঙ্গে রিলেটেড, তাদের কিন্তু চান্সেস, তাদের ইমপ্রুভমেন্ট, ব্যবসার স্কোপ কিন্তু অনেক বেশি বৃদ্ধি পাবে। ক্যাপাসিটি বাড়াতে 1200 কোটি টাকা মামুলি কথা নয়। ফিউচার এক্সপ্যানশন, প্রফিট ক্যাপাসিটি এর মাধ্যমে ইমপ্রুভমেন্ট হওয়ার সম্ভাবনা প্রবল। এর ফলে কিন্তু হাই ভ্যালুয়েশন থাকা সত্ত্বেও, অর্থাৎ চড়া দামে এই শেয়ার ট্রেড করা সত্ত্বেও, সেটাকে জাস্টিফাই করছেন বিভিন্ন বিনিয়োগকারী। যাই হোক, এখানে শেষ করলাম। শুধু একটা কথাই বলা, কোয়ালিফাইড ইনস্টিটিউশনাল প্লেসমেন্ট মানে কিন্তু এটা অটোমেটিক্যালি বুলিশ বোঝায় না। তার কারণ এখানে নতুন শেয়ার ইস্যু হওয়া মানে কিন্তু ইকুইটি ডাইলিউশন হচ্ছে, কিন্তু সেই ইকুইটি ডাইলিউশন এর ব্যাপারটাও বিনিয়োগকারীরা মোটেই পাত্তা দিচ্ছে না। তাদের কাছে এটা অনেক বেশি গুরুত্বপূর্ণ যে কোম্পানি ইনস্টিটিউশনাল ইনভেস্টার্সদের কাছে এই ধরনের নিজেদের কোম্পানি শেয়ার বিক্রি করছে, এবং তারা রেডি টু অ্যাকসেপ্ট দিস শেয়ারস। এইটা এক্সিস্টিং বিনিয়োগকারীদের কাছে অনেক বেশি একটা পজিটিভ মেসেজ ক্যারি করছে। শেষ করলাম আজকে স্ট্যান্ডার্ড ডিসক্লোজার, যে কোম্পানিজগুলো নিয়ে সম্প্রতি আলোচনা করলাম, অর্থাৎ এই এপিসোডে হতে পারে তার মধ্যে কয়েকটিতে আমার বা আমার পরিবারের বিনিয়োগ থাকতে পারে। নেটওয়েব টেকনোলজিসে আমার পরিবারের কোনো বিনিয়োগ নেই, আমার ভেস্টেড ইন্টারেস্ট থাকলেও থাকতে পারে। আমি যদি ভবিষ্যতে নতুন করে কিনি বা বিনিয়োগ করি, আগাম বিজ্ঞপ্তিতে কিনতে বা বিক্রি করতে পারবো না। স্ট্যান্ডার্ড ডিসক্লেমার, এটা কেবলমাত্র একটা এডুকেশনাল চ্যানেল। বাঙালি বিনিয়োগকারীদের ইনভেস্টার অ্যাওয়ারনেস বৃদ্ধির জন্য এখানে কোনো ধরনের কোনো শেয়ারে বাই সেল রিকমেন্ডেশন, সাজেশন, অ্যাডভাইস এমনকি ইনফ্লুয়েন্স করার প্রচেষ্টা নেই। আমার কথা শুনে যদি কোনো শেয়ারে বাই সেল সিদ্ধান্ত নেন, ক্ষতির মুখোমুখি হতে পারেন। সুতরাং সবসময় একজন সেবি রেজিস্টার্ড ইনভেস্টমেন্ট অ্যাডভাইজারের পরামর্শ নেওয়ার চেষ্টা করবেন বা নিজের ডিউ ডিলিজেন্স করবেন। সেক্ষেত্রে আপনারা উপকৃত হলেও হতে পারেন। সবশেষে যেটা বলি, যদি এই ধরনের এপিসোড আপনাদের ভালো লাগে, প্লিজ একটা লাইক দেবেন, প্লিজ সাবস্ক্রাইব করবেন, এবং যদি সত্যিই মনে হয় আমার বাঙালি ভাই বোনদের জীবনে একটুখানি ভ্যালু অ্যাড করতে পেরেছি, প্লিজ নিজের গ্রুপে শেয়ার করে দেওয়ার চেষ্টা করবেন। আজকের জন্য নমস্কার।